গেছে, এইবার ইন্ডিয়ার শিশু খাদ্য পর্যন্ত রেহাই দিল না। শিশুরা যে খাবার খায়, দুধ সহ অন্যান্য কিছু, সেগুলোর উপরে পর্যন্ত ভ্যাট কিংবা ট্যাক্স বসেছে। এতে কি মগের মূল্যটা কি? উনি যা মনে করবেন অনেক বড় অর্থনীতিবিদ বলে, নোবেল বিজয়ী বলে, আমরা সবাই তাকে সমর্থন করেছি বলে ইচ্ছা মতো ভ্যাট ট্যাক্স বাড়িয়ে দিতে পারবেন। ওই যে কবিতায় আছে, ক্ষুধার্ত শিশু চায় না স্বরাজ, চায় দুটি ভাত একটি জন। দেখেন জিনিসপত্রের দাম কিরকম বেড়ে গেছে, কে না জানে? সারা দুনিয়ার মানুষ জানে। ডক্টর ইউনূস জানেন না, অন্যান্য উপদেষ্টারা জানেন না, জানে তো বটে। দায়িত্ব পাবার পরে পরে জনাব সালেউদ্দিন আহমেদ বাজারে ঘুরেছিলেন একটু করে, জিনিসের দাম এত বেশি কেন, কিভাবে কমানো যায়, সেটা যারা বিক্রেতা তাদের সাথে কথা বলতে গিয়েছিলেন। উনি ফিরে আসবার পরে জিনিসের দাম আরো বেড়ে গেছে। আজ পর্যন্ত জিনিসের দাম কমাবার ব্যাপারে এই সরকারে আমরা অন্য কোন উদ্যোগ দেখিনি। ডক্টর ইউনূসের যত বড় নাম, অত বড় মাপে $10 বিলিয়ন চলে। আমাদের অনেকের আশা ছিল বাংলাদেশে যে ব্যাংকে ব্যাংকে টাকা নাই, আমাদের তারল্যের সংকট, আমাদের এক্সচেকারে টাকা নাই, আমাদের সরকারের হাতে টাকা নেই, আমরা সারা দুনিয়া থেকে ডক্টর ইউনূসের কারণে অনেক সাহায্য পাবো, অর্থনীতি ঘুরে দাঁড়াতে পারবে। অর্থনীতিতে যিনি নোবেল পেয়েছেন তিনি অর্থনীতির নতুন কোন গতি দিতে পারেন। খুবই সম্মান করি ডক্টর ইউনূসকে, বাট ফ্যাক্ট ইজ আ ফ্যাক্ট। যা বাস্তব তা বাস্তব, তা সত্য, সেটা অস্বীকার করা যাবে না। মানুষের প্রাণ যখন অষ্টাগত, মানুষ যখন বাজারে গেলে খাবারের দাম দেখে অতিষ্ঠ হয়ে যায়, মনে করে এরকম জীবনযাপন করা যাবে কিরকম করে, সেই প্রেক্ষিতে যে কাজটা তিনি করেছেন, 100টা পণ্যে নতুন করে ভ্যাট ট্যাক্স লাগিয়েছেন। কৃষিবিদ ট্রাক গুলো যখন কোথাও দাঁড়াতো সেখানে কিরকম মানুষের ভিড়, যে কয়েকজনের জন্য তারা খাবার দ্রব্য আনতে পারত, খুবই তাড়াতাড়ি সেটা শেষ হয়ে যেত। তারপরে ট্রাক যখন চলতে শুরু করতো, তার পেছনে দুঃখ মানুষের দৌড়াদৌড়ি দেখেছেন আপনারা। এই তো দেশ। আপনি যদি গর্ব করেন, কেবল আপনি নোবেল বিজয়ী হয়েছেন, আপনাদের যারা যারা এই উপদেষ্টা পরিষদে আসেন তারা নিজেরা নিজেদের কাজের ক্ষেত্রে খুব সফল। সেই কথা শুনে ওই যে রিক্সা যিনি চালান, ভ্যান গাড়ি যিনি চালান, যিনি গ্রামের মধ্যে লঞ্চ চালান, সেই মানুষের কি লাভ বলেন? আমরা তো সেই দেশ চাই। আপনারা নিজেরাও স্লোগান তুলেছেন, আমাদের ছাত্র ভাইরা স্লোগান তুলেছেন, বৈষম্যহীন দেশ চাই। এই দেশে বৈষম্যহীন দেশ হওয়ার মতো একটা কোনো পদক্ষেপ গ্রহণ করেছেন? কোন একটা জায়গাতে বৈষম্য দূর হয়েছে সেরকম আছে? এই রকম বেতনের ক্ষেত্রে বৈষম্য, সুবিধার ক্ষেত্রে বৈষম্য, চাকরির ক্ষেত্রে বৈষম্য, লেখাপড়ার ক্ষেত্রে বৈষম্য, সব জায়গায় আছে। আমরা রাজনৈতিক দলে যারা করি তারা কিন্তু আপনাকে অযথা উত্তপ্ত করি না, বিরক্ত করি না, কিন্তু আমরা তো আপনাকে নিশ্চয়ই জিজ্ঞেস করতে পারি কোন যুক্তিতে আপনি কৃষিবিদ ট্রাকের এই পণ্য বিতরণ বন্ধ করে দিতেন। আমরা নিশ্চয়ই জিজ্ঞেস করতে পারি 1 কোটি পরিবারকে যদি আপনি কার্ড দিয়ে থাকেন, তার মধ্যে 44 লক্ষ কার্ড কোন যুক্তিতে আপনি বন্ধ করে দিয়েছেন? এরকম একটা সরকার, এরা মনে করে যে জনগণ তো ঠেকায় পড়েছে, যেহেতু অন্য কোনো সরকার করা যায়নি, আমাকে যেহেতু বিদেশে ফোন করে ডেকে এনে তারপরে সরকার গঠন করবার জন্য বলা হয়েছে, আমাকে ছাড়া তোমরা তো করতে পারবে না। অতএব তার কোনো জবাবদিহিতা নাই। তাকে প্রশ্ন করলে উনি কথা বলেন না, তার সম্পর্কে জানতে চাইলে, তার কোনো পদক্ষেপ সম্পর্কে জানতে চাইলে তিনি কোনো কথা বলেন না। আমি আবারও বলি, এই জায়গায় সংস্কারের সঙ্গে কোনো সমস্যা হয়নি। আপনি চালের দাম কমাবেন, তাই বলে সংস্কার যেটা করতে চান সেই পথে পদক্ষেপ নেওয়ার কোনো বাধা নাই। আপনার কোনোই প্রয়োজন ছিল না সংস্কারের কাজ তাড়াতাড়ি সম্পন্ন করবার জন্য। আপনি যে পরিবারগুলোর কাজ বন্ধ করে দিলেন, এটার কোনো দরকার ছিল না। কেন করা হয়েছে? কেন করা হয়েছে? পত্রিকাগুলো লিখেছে IMF চায় তাই বন্ধ করা হয়েছে। IMF এর কথা মতো বাংলাদেশ চলবে? ওয়ার্ল্ড ব্যাংকের কথা মতো বাংলাদেশ চলবে? ডক্টর ইউনূস যদি সারা পশ্চিম বিশ্বে অনেক বেশি জনপ্রিয় মানুষ হন, নিশ্চয়ই তিনি তাই। ডক্টর ইউনূসকে যদি ওয়ার্ল্ড ব্যাংক সাপোর্ট করে, IMF বিশেষভাবে সাপোর্ট করে, বড় অর্থনীতিবিদ হিসেবে তার প্রতি বিশেষ সম্মান রাখেন, আমি বলবো তিনি বরঞ্চ IMF এবং ওয়ার্ল্ড ব্যাংককে বোঝাবেন আমার দেশের অর্থনীতি সত্যিকার কি, মানুষের অবস্থা।
নোবেল প্রাইজ পেয়েছেন মানে ম্যাক্রো লেভেলে বড় কাজ করে নোবেল প্রাইজ পেয়েছেন তা তো না। আপনি ক্ষুদ্র ঋণের উপরে নোবেল প্রাইজ পেয়েছেন, আপনি শান্তিতে পেয়েছেন, কারণ তারা মনে করেছে আপনি ক্ষুদ্র ঋণের উপরে এত কাজ করতে পেরেছেন যে গরিব মানুষের জন্য শান্তি ফিরে এসছে। আমি প্রশ্ন করি, গরিব মানুষকে এখন জিজ্ঞেস করেন গ্রামে কিংবা কারখানার মধ্যে, সেই মানুষদের ঘরে এখন শান্তি বিরাজ করে? দ্রব্যমূল্যের কারণে করে না। এই হলো বাস্তব এবং এই হলো সত্যি। যেই কারণে তিনি ডক্টর মোহাম্মদ ইউনূস নোবেল প্রাইজ পেয়েছিলেন, সেই কারণ এখন নষ্ট হয়ে গেছে, হারিয়ে গেছে। সেই কাজ এখন মানুষের কোন কল্যাণে হচ্ছে না। অতএব আমি একদম নির্দ্বিধায় প্রথম দাবি করব, এই যে ভ্যাট ট্যাক্স, পরিবারের কার্ড বন্ধ করা এবং পৃথিবীর ট্রাকে দরিদ্র মানুষের জন্য খাবারের বন্দোবস্ত করা, যেটা বন্ধ করেছেন সেটা অবিলম্বে চালু করতে হবে। ডক্টর মোহাম্মদ ইউনূস, প্রফেসর ইউনূস স্যার, উনি আমার শিক্ষক ছিলেন, সরাসরি শিক্ষক। আমি তাকে বলি, আপনি যে শিক্ষা দিয়েছেন অর্থনীতিতে আমাকে, আপনার ছাত্রদেরকে, সেটা এই কথা বলে না যে আপনি গরিব মানুষের উপরে ট্যাক্স বসাবেন ওদের উপরে, ওদের কথা মতো, আর এদিক দিয়ে জনগণকে ভোট দেবার কথা যতই তারা জিজ্ঞেস করে আপনি চুপ করে বসে থাকবেন। খুবই স্পষ্ট করে রাজনৈতিক দলগুলো বলেছে, যখন আপনি বলেছেন আমার পরিকল্পনা অনুযায়ী আমি মনে করি সংস্কার করে ভোট দেবার জন্য সামনের বছরের জুন মাস পর্যন্ত দরকার, আর যদি রাজনৈতিক দলগুলো না চায় তাহলে এই বছরের মধ্যেই মানে ডিসেম্বরের মধ্যে আমি নির্বাচন দেব। রাজনৈতিক দলগুলো কি বলেছে শুনেননি? এই মঞ্চ থেকে যারা বক্তৃতা করেছেন তারা কি বলেছেন আপনারা শোনেননি? সবাই মনে করছেন এই বছরের মধ্যে নির্বাচন দিয়ে দেওয়া। কেবলমাত্র ইমেজ আমাদের কোনো কাজ করবে না। ইমেজের মধ্যে যে মানুষটা থাকে, যে সত্যিকার মানুষটা থাকে, সেই মানুষ যেই কাজ করবার যোগ্যতা রাখেন, যার জনগণের প্রতি ভালোবাসা আছে, সেই ভালোবাসার ভিত্তিতে কাজ করেন, যিনি দেশকে ভালোবাসেন, ভালোবাসা দিয়ে দেশকে এগিয়ে নিতে চান, সেই সমস্ত মানুষকে দরকার। আমাদের বিরাট বিরাট পণ্ডিত দরকার আছে, সে কথা না, পণ্ডিতদের বিরুদ্ধে বলছি না, কিন্তু পণ্ডিত যদি জনগণের মধ্যে না থাকে, মাটির সাথে মানুষের সাথে মিশতে না পারে, তাহলে সেই পাণ্ডিত্য দেশের উপকারে লাগে না। নিজেরা যদি ভাব করেন আমরা তো রাজনীতি করি না, তো দেশ চালাচ্ছেন কেন? গভর্নেন্স ইজ পলিটিক্স। কথাটা হচ্ছে দেশকে আমরা ভালোবাসি, কারো কাছে প্রমাণ দেবার দরকার নয়। আপনারা কে খুব সুন্দর করে ইংরেজি বাংলা বলতে পারেন, সেই দিয়ে আপনাদের কোয়ালিটি যাচ করা হবে না। কে কত আন্দোলন করেছেন, নির্যাতন সহ্য করেছেন, জেল খেটেছেন, ফায়না করে ফেলেছেন, সেই মানুষগুলোর কথা শুনতে হবে। আপনি তাদের সাথে কথা বলেন কি? বাংলাদেশে কোন গুণগত পরিবর্তন কোন জায়গাটা আমরা দেখতে পাচ্ছি না, সেটা জানতে চাই, জানাতে হবে। যার 9 মাসে হয় না, যার 9 মাসে হয় না, তার 9 বছরের হবে না, 90 বছরের হবে না। সংস্কারের সাথে নির্বাচনের আগে পিছের কোনো সম্পর্ক নেই। এগুলো তো বাতিল কি করছেন আমরা তো দেখি না। আমরা তো দেখি না। আমরা চাই এই দেশের মানুষ 17 বছর ধরে এই আওয়ামী স্বৈরাচারের হাতে নিষ্পেষিত হয়েছে, জিনিসপত্রের দাম বাড়ানো হয়েছে, চাকরির ক্ষেত্রে বৈষম্য হয়েছে, ব্যাংক বাণিজ্য লুটপাট হয়েছে। আমরা হাজার বলার পরেও ওই লুটেরাদেরকে এখনো আপনি গ্রেফতার করেন নাই। করেছেন অপরকে ভুলে থাকুন। এই প্রতিজ্ঞাটা কি হলো, কোথায় গিয়ে দাঁড়ায়? আজকে কথায় কথায় বিএনপির বিরুদ্ধে কথা বলেন, আন্দোলন শুনেন, লুটপাটের কথা বলেন। আপনারা শুরু করেছেন কেবল 5 মাসে পরিবর্তন কতখানি হয়েছে, কতখানি চেহারা পরিবর্তন হয়েছে, চেহারা কতখানি জরুরি পেয়েছে, হিসাব করে দেখবেন না? আওয়ামী লীগের শেখ হাসিনার যারা বাংলাদেশের 16 কোটি মানুষের এই 16 বছরে পকেট কাটেছে, বিভিন্ন ধরনের ট্যাক্স, বিভিন্ন ধরনের অমানবিক যে ট্যাক্স আরোপ করেছে, মনে করেছিলাম যে আজকের ইউনূস সাহেব সেই পকেটকে
সেলাই করে পকেট ভর্তি করে দেবে বাংলাদেশের জনগণকে। কিন্তু ওই শেখ হাসিনার পকেট কাটা, কিন্তু এই ইউনূস সাহেব সেই পকেটকে সেলাই না করে আজকে পকেটকে এই ব্যাক ট্যাক্স নতুন করে আরোপ করে এই পকেটে জনগণকে একদম নিঃশেষ করে ফেলেছে। আমরা বুঝতে পারি বাংলাদেশকে বিগত 15 বছরে লুটপাট করার উদ্দেশ্যে ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার যেভাবে করে জনগণের উপর চাপ দিয়েছিল তাতে আমাদের অর্থনীতি বিপর্যস্ত। সেই অর্থনৈতিক অবস্থা পরিবর্তনের জন্য এবং বিদেশি ঋণ শোধ দেওয়ার জন্য অন্তর্বর্তী সরকার নতুন করে ভ্যাট ট্যাক্সের পরিকল্পনা করেছে, কিন্তু এটা হওয়ার কথা ছিল না। আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, শুধুমাত্র শেখ পরিবারের পাচারকৃত অর্থ বাইরে থেকে ফেরত আনার ব্যবস্থা করুন, সকল ঋণ শোধ হয়ে যাবে।